সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনে। আজকে আমরা আলোচিত কিছু রিপোর্ট নিয়ে আলোচনা করব। আজ আমাদের স্টুডিওতে এসেছেন জনাব হারুন ইবনে শাহাদাত। তিনি সিনিয়র সাংবাদিক এবং কথা সাহিত্যিক। জনাব, আপনাকে স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনে। ধন্যবাদ। আজকে মূলত কয়েকটা বিষয় আমাদের সামনে হাজির হয়েছে। সেটা হলো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ তিনি এখন নিষিদ্ধ দলের সভানেত্রী আওয়ামী লীগের, তার বক্তব্যে আসলে দেশ জুড়ে তোলপাড় তৈরি হয়েছে এবং ভারত যেহেতু তাকে আশ্রয় দিয়েছে সেহেতু ভারত তার সমর্থন নেই বলে জানিয়েছে জনগণমাধ্যমকে। এবং একই সাথে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে বাংলাদেশে ঠিক অস্থিরতা সৃষ্টি করতে চায়, এরকম একটা প্রপাগান্ডা তৈরি করে। আসলে আপনি বিষয়টাকে কিভাবে বিবেচনা করবেন? আসলে নিষিদ্ধ দল আওয়ামী লীগ, মানে নিষিদ্ধ হয়েছে কেন? গণহত্যার দায়। আর এই কারণে শেখ হাসিনার বক্তব্য বা আওয়ামী লীগের কোনো বক্তব্য প্রচার করা আদালতের দৃষ্টিতে নিষিদ্ধ। কোনো মিডিয়া, বাংলাদেশি কোনো মিডিয়ায় এটা প্রচার করা যাবে না। তার জন্য অবশ্যই এই বিষয়ে কথা বলতে আমাদেরকে একটু সতর্কতার সাথেই বলতে হবে, কারণ আমাদের আদালত, আইন আদালত এবং সরকারের যে বিধিবিধান তার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে হবে। তার আমি শুধু এতটুকু বলবো সংক্ষেপে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রেস নোট দিয়েছে, এই বিষয়ে যে কড়া প্রতিবাদ জানিয়েছে, এটা বহুল প্রশংসিত হয়েছে। যে অনেকদিন পরে বাংলাদেশ মানে চোখে চোখ রেখে কথা বলার মতো একটা বিবৃতি দিয়েছে, যে এটাকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি, এবং যে প্রত্যাবাসন যে চুক্তি আছে ভারতের সাথে সেটা তারা ব্যবহার করে আমাদের যে সম্ভাবনা সৃষ্টি হতে যাচ্ছিল ভারতের সাথে বাংলাদেশের যে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্কের সম্ভাবনা, সেটাকে তারা নষ্ট করতেছে। প্রতিবেশী সুলভ সম্পর্কটা নষ্ট করতেছে। আর এর প্রেক্ষিতে ভারত সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে আসলে এটা তারা সমর্থন নেই, এবং মিডিয়া যেভাবে আসতেছে বিষয়টা নিয়ে বলা হচ্ছে যে আসলে এটা এই তারাও একটা চাপের ভিতরে আছে, যে কোনো ভাবে একটা কথা আছে না যে গলায় কাটা, সেটা কোনোভাবে এদিকে নিতেও পারতেছে না, রাখতেও পারতেছে না, মানে এরকম একটা ভাবে আছে। অবশ্য এর বিপরীত কথাও আছে, অনেক বলতে চাচ্ছে যে এটাকে একটা ট্রাম্প কার্ড বা দাবার গুটি হিসাবে রাখতে চাচ্ছে, যে বাংলাদেশকে চাপে রাখার জন্য। আমি ওদিকে যাব না, আমি এতটুকু বলবো। আর একটা বিষয় তো খেয়াল করেছেন যে তিনি কিন্তু সশরীরে বা মানে অনলাইনে হলে অডিওতে জয়েন করেছেন, মানে ভিডিও বা মুখ দেখাননি, চেহারা দেখাননি। এটা হতে পারে জন্য যে তিনি আসলে তার ফেসিস্ট চেহারাটা বিশ্ববাসীকে দেখাতে চাচ্ছেন না গণহত্যাকারী হিসাবে। আবার একটা গুজব আছে, গুজবটা যে উনি আসলে আছেন কিনা, কারণ অনেকেই বিশ্বের সোশ্যাল মিডিয়া গুলো তো এখন ওপেন, তারা লিখতেছে যে অনেক স্বৈরাচার উদাহরণ দিয়ে দিয়ে সেই মিশর থেকে নিয়ে অনেক জায়গা থেকে দেখা গেছে যে তাদের আসলে অনেক পরে মানুষ জানতে পারছে, যেমন হিটলারের এখন একটা রহস্যজনক আসলে সে হ্যাঁ এখন পর্যন্ত কিন্তু হিটলারের মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি। এই একই বিষয়টা হাসিনাকে নিয়েও, যে এটা আসলে একটা যে পর্যন্ত না উনি সশরীরে হাজির হচ্ছেন বা সাংবাদিকদের দেখতেছেন ততক্ষণ পর্যন্ত এই রহস্য কাটবে না। আর এই বিষয়টা নিয়ে আসলে আমরা আর বেশি আগাতে চাচ্ছি না, কারণ নিষিদ্ধ দল। যাই হোক, যখন শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার কথা বলা হচ্ছিল, তখন থেকে মূলত চাঞ্চল্যটা শুরু হয়েছে সবার মধ্যে। আমরা ভিন্ন প্রেক্ষাপটে যাবো, সেটা হলো জুলাই স্মৃতি জাদুঘর, যেটা উদ্বোধন হয়েছে। এটা খুশির খবর এবং উপচে পড়া ভিড়। কিন্তু এখানে দুঃখজনক বিষয় হলো যে এখানে বেশ কিছু অব্যবস্থাপনার অভিযোগ রয়ে গেছে, যেখানে স্টাফ নেই এবং অন্যান্য বিষয়ে রয়েছে আরো কিছু আপত্তিকর কথাবার্তা। আমাকে গত 2 তারিখ অথবা মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি সংস্কৃতি বিষয়ক ছিল, উপদেষ্টা ছিলেন, তিনি আমাকে আলাপ করে জানিয়েছিলেন যে আমি মূলত অন্তর্বর্তী সরকারের সময়ে 80% কাজ শেষ করে আসছি এবং
বাকি কাজ শেষ হয়েছে কিনা সেটা তিনি খবর নিতে পারেননি। এই যে অব্যবস্থাপনাটা এবং মোস্তফা সরোয়ার ফারুকীর একটা পরামর্শ ছিল ট্রাস্টি বোর্ডের অধীনে রাখার জন্য জুলাই স্মৃতি জাদুঘর, আপনার কি পরামর্শ? জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন নিঃসন্দেহে এটা একটা আশার আলো, আমাদের এটা প্রত্যাশা পূরণের একটা ধাপ। তবে এই যে বর্তমান সরকারের আসার পর মানে ফেব্রুয়ারি থেকে নিয়ে 5 মাস, জি, এখানে এমন কিছু ঘটনা ঘটতেছে যেগুলোর সাথে আসলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অন্য কিছু এই সরকারের কিছু ব্যক্তি এবং বিএনপি তার সঙ্গে মনে হচ্ছে যে অনেক দূরত্ব, অনেক ফারাক, একটা অব্যবস্থাপনা। এই জন্য একটা প্রশ্ন উঠেছে যে মাননীয় বিরোধী দলীয় নেতা যিনি ডক্টর শফিকুর রহমান এবং আমাদের এককালীন বিএনপি এখন এনপিপির ডক্টর ডক্টর বীর বিক্রম, উনিও বলেছেন যে আসলে বিএনপির ভিতরেই কোনো চক্র আছে কিনা সেটা তাকে খোঁজা দরকার। আর আসলে তারা চাচ্ছে যে প্রধানমন্ত্রীকে বিব্রত করতে এবং তাকে ক্ষমতা থেকে, সেটা বাংলাদেশের যে আমাদের একটা ট্র্যাজেডি, এটা মানে স্বাধীনতার পর থেকে না, এই বলা যায় পলাশি থেকে শুরু হয়েছে যে আসলে ঘরের শত্রু বিভীষণ। সে নবাব সিরাজউদ্দৌলা থেকে যদি দেখেন, তারপরে যে 47-এর আন্দোলনের পরে যেটা দেখেছেন, এখন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতেও যে বিভিন্ন ঘটনা, সেগুলোতে দেখা যাচ্ছে যে আসলে ঘরের শত্রুরাই বড় শত্রু। এমনকি বিএনপির জন্য এটারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একই ঘটনা। তারপরে দেশনেত্রী খালেদা জিয়ার সে সময়ও তাকে তিনি যাদেরকে নিয়োগ দিয়েছিলেন, সে মইনুল আহমেদ, তিনি ফেলে দিয়েছে। এমনকি আজকেও দেখা যাচ্ছে একটা বড় অংশ, কারণ অনেক দূর থেকে খেলে, তো এই খেলাগুলা আসলে বোঝা মুশকিল এবং কে খেলতেছে আমরা দেখি এক, আসলে নেপথ্যে দেখা যায় আরেকটা। তার জন্য আমি বলবো যেখানে আমাদের যে জুলাই কেন্দ্রিক যে চেতনা ভিত্তিক যে দল, যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের ভিতরে দেশকে এগিয়ে নেওয়ার একটা প্রেরণা সৃষ্টি হয়েছে, একটা সুযোগ। এই সুযোগটা যারা নস্যাৎ করতে চাচ্ছে তাদেরকে কঠোর হতে দমন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রমাণ পেলে তাদের শাস্তির ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে যদি উনি একটা কথা বলা হয়ে থাকে যে ট্র্যাজেডি সৃষ্টি হয় নায়কের উদারতা, আবার কেউ কেউ বলছেন বোকামের কারণে। এখন যিনি দেশ নায়ক আছেন, আমরা আশা করব তিনি সেই ট্র্যাজেডিক নায়কদের মতো, সিরাজউদ্দৌলা ট্র্যাজেডি বলা হয়ে থাকে, যে তার যে উদারতার কারণে, এমনকি ওই যে গ্রিক ট্র্যাজেডি গুলাতেও দেখা যায় যে নায়কদের উদারতার কারণে একটা ট্র্যাজেডির সৃষ্টি হয়। এক্ষেত্রেও বলবো যে ঘরের শত্রু বিভীষণের কারণে তিনি সতর্ক হবেন এবং এই ঐক্যটাকে সামনে নিয়ে দেশে যে একটা সুযোগ, যেমন একটা গঠনমূলক সমালোচনা করার মতো বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল আছে এবং সরকারেও তিনি শক্তিশালী গ্রাসরুট মেজরিটি নিয়ে আছেন, এটাকে কাজে লাগানো, একটা এই সুযোগকে কাজে লাগাতে হবে। তাহলে এই যে বললেন অব্যবস্থাপনা, এটা শুধু জুলাই স্মৃতি জাদুঘর নয়, যে গ্যাস বিদ্যুৎ থেকে নিয়ে প্রত্যেকটা সেক্টরেই দেখা যাচ্ছে একটা অসন্তোষ, বাজার ব্যবস্থাপনা সব খাতেই একটা অসন্তোষ দানা বাঁধতেছে। আমি আশা করি যে ডঙ্কুরে উনি নিয়ন্ত্রণ করবেন। জুলাই ডকুমেন্টারিতে ত্রুটি নিয়ে ক্ষমা চেয়েছে মন্ত্রণালয় এবং এটা সংশোধন করার আশ্বাস দিয়েছে। এই যে এই ঘটনাগুলো ঘটছে, আসলে রহস্যের ভূতটা আসলে কোন দিকে? যে একটা রাষ্ট্রীয় ডকুমেন্টারিতে আবু সাইদ বাদ যায়, বেগম খালেদা জিয়া বাদ যায়, এই যে ভূত মনে হচ্ছে, যে এই ভূতটা কোন জায়গা? আসলে আসলে ভূত না, এখানে হলো তেল। হরপ্রসাদ শাস্ত্রীর তেল রচনার কথা হয়তো আপনার জানার কথা, বাংলা সাহিত্যের ছাত্র হিসাবে, এবং এটা বহুল প্রচলিত। আসলে বাঙালির তেলে কি বলে, তেলে গাড়ির চাকাও করে, মনও করে। আর এই তেল দিতে গিয়ে অনেক সময় কি করে, ভুল জায়গায় তেল দিয়ে আগুন লাগাই। এখন
ওই তেল দিতে গিয়ে মানে বড় পদ বড় পজিশন সন্তুষ্ট করতে গিয়ে আসলে তিনি সন্তুষ্ট হচ্ছেন অসন্তুষ্ট হচ্ছে সেটা পরে না বোঝা যায়, আগে তো বুঝতেছে না, মনে করতেছে যে এইভাবে কিন্তু ইতিহাস বিকৃতি যেটা চোখের সামনে ঘটেছে সেই ঘটনাগুলোকে বাদ দিয়ে এই ক্ষমা চাওয়ার মতো পরিস্থিতি কেন সৃষ্টি হবে? এমনকি যারা এখানে ক্ষমা চাওয়া না, যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে, তিনি আমার তার সাথে ব্যক্তিগত কথা হয়েছে, যোগাযোগ করতাম এক সময়। তিনি আমার এলাকার মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয় ভালো মানুষ, সন্দেহ নেই। কিন্তু দেখতে হবে যে আসলে এখানে তিনি যাদের উপর দায়িত্ব দিয়েছিলেন মানে তারা তাকে মানে তার মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে নাকি উনিও মানে সেই তোলবাজদের অন্তর্ভুক্ত আছেন, সেটা তদন্ত করে আমি মনে করি যেটা শুধু ওই ক্ষমা চাওয়ার সংশোধন হবে না, তাহলে ভুল হতেই থাকবে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে মুক্তিযুদ্ধের ইতিহাস যারা সংকলন করেছেন তাদের সাথে কথা বলেছি, তাদের কয়েকজনের সাথে, তারা বলছেন যে উনি সব সময় একটা কথা বলতেন যে তোমরা সত্যটা যার বিরুদ্ধে যাই কারণে সেখানে ইতিহাসটা যেন সঠিক হয়, এটা আমি চাই। আমি আশা করি যে তারই সুযোগ্য সন্তান, সুযোগ্য পুত্র তারেক রহমানও তাই চাইবেন, এবং যারা তার সেই টিমে কাজ করবে যে ইতিহাসটা যেন সঠিক হয়। কারণ সঠিক ইতিহাস হলে যার যার অবদান দিলে কেউ ছোট হয় না, বরং মিথ্যা আবরণে যদি কাউকে বড় করার চেষ্টা করা হয়, সেই কাককে যদি ময়ূর করার চেষ্টা করা হয়, তাহলে আসলে সেটা কোনো না কোনো সময় ধরা পড়ে এবং সেটা একটা হাস্যকর অবস্থার সৃষ্টি করে, এবং সেটার কারণে তার যে ইমেজ নষ্ট হয়, যাটা লাগাইতে চায়, যে পালক লাগিয়ে যারা তাকে সমৃদ্ধ করতে চায়, সম্মানিত করতে আসলে তারা মূলত তার জন্য অপমান ডেকে নিয়ে আসে। একটা জিনিস আজকে আলোচনায় এসছে, একজন প্রতিমন্ত্রীর বক্তব্য যে নুরুল হক নূর, তিনি একসময় ছাত্র নেতা ছিলেন এবং এখন প্রতিমন্ত্রী। তিনি বলছেন যে মন্ত্রীদের বেতন 10 লক্ষ এবং এমপিদের বেতন 5 লক্ষ টাকা হওয়া উচিত। আসলে কি উচিত? এটা আমি নুরুল হক নুরুর একজন ছাত্র নেতা হিসাবে এবং জুলাই বিপ্লব সংগঠনে তার যে ভূমিকা আছে সেজন্য তাকে আমি মন থেকে তার জন্য অনেক সময় দোয়া করি এবং তাকে ছোট হলেও মানে পদ পজিশনের কারণে শ্রদ্ধা করতে চাই এবং একজন শ্রদ্ধেয় ব্যক্তি মন্ত্রী হিসাবে আমি মনে করি তিনি। এখন এই বিশেষ করে তার একটা উক্তি আমাকে খুবই করে, আমি মাঝে মাঝে বলিও কথাটা। তিনি যখন বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন ওই 30-35 জন ছাত্রলীগের সাথে নির্যাতিত হচ্ছিল, তোমরা 30-35 জনকে আজকে কি করতে পারতেছ না, তোমরা একজন বিশেষ ক্যাডার হবে, তোমরা বড় বড় চেয়ারে বসবে, সরকারের দায়িত্ব পালন করবে, তখন তো তোমাদের সামনে যে যখন এই সমস্ত সন্ত্রাসীরা ফাইল ছুঁড়ে মারবে, তখন তো ভয় দেখাবে, তখন তো দেশটা বিক্রি করে দেবে। এরকম কথা বলার বলে তিনি ছাত্রদের উদ্বুদ্ধ করতে চাইছেন এই 30-35 জন সন্ত্রাসীর বিরুদ্ধে। এটা একটা জুলাই আন্দোলনের চেতনা, একটা বড় একটা স্পিরিট সেখান থেকে ছাত্রদের মধ্যে আগুনের মতো আর কি মতো ছড়িয়ে পড়ছিল। তা এই কথাটার কারণেই তিনি মনে করি যে জুলাই বিপ্লবের যে নেপথ্য নায়কদের তিনি একজন। এটা যদি বলে থাকেন উনি এমন মানসিকতা যদি থাকে যে না এটা আসলে কারণ ঘুষ দুর্নীতি এটার থেকে এই প্রভাব মুক্ত করার জন্য দেওয়া হয়, তবে আমাদের পার ক্যাপিটা ইনকাম কত, কার কেমন কি অবস্থা, সবকিছু মিলিয়ে বিষয়টা চিন্তা করতে হবে আমাদের, মানে জীবনযাত্রার মানটা কেমন। আর আমি বলবো যে আসলে মনের তো ঢোকা যায় না কারো, মানসিক দিকটা যদি এমন হয় যে না এটা হইলে তারা মন্ত্রী মিনিস্টাররা যে তাদের ভিতরে যে আমাদের দেশের তো বড় সমস্যা দুর্নীতি, এটা সবাই এক বাক্যে স্বীকার করে। এমনকি মিসরা ফখরুল ইসলাম আলমগীর উনিও বলেছেন যে এখনো ফাইল ধরে না টাকা ছাড়া। আর সেখানে দেখা যায় আসলে মন্ত্রীরা যদি ঠিক না হয় তাহলে এটা সচিবদের কাছে বা যে আমাদের কাছে যাওয়া হয় আমাদেরকে তো উপরের
ঠান্ডা রাখতে হয়, উপরে ঠান্ডা রাখতে হয়, মানে এদের উপরে যদি ঠান্ডা করতে পারে ভালো, তবে ইতিহাস সেটা বলে না। আমাদের দেখা যায় যে বেতন বাড়ানোর পরও ঘুষ কমে না, বরং আরো রেট বাড়ে এই করে। তার জন্য আমি এটাকে কঠিন সমালোচনা করতে পারতেছি না, তার প্রস্তাব সমর্থনও করতে পারতেছি না, এই কারণে যে আসলে সার্বিক প্রেক্ষাপটে যদিও এটা নিয়ে অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেক সমালোচনা আলোচনা হচ্ছে, তবে আমি বলবো যে তার নিয়ত যদি এটা থাকে যে হ্যাঁ দিলে তারা করবে না, জনগণের সেবা ভালোভাবে করতে পারবে, তাহলে সেবার বিনিময়ে কাজের বিনিময়ে থাকতো, সমস্যা নেই। এই ক্ষেত্রে আপনি কি বিব্রত নাকি মানে কমেন্ট, নো কমেন্টস কোনটা? না, আমি বিব্রত না, নো কমেন্টস না, কমেন্টস করলাম না। আমি বললাম যে তার নিয়ত যদি এটা থাকে, সেটা যদি পারে সরকার যে আরো বেশি নেক না, কারণ লুটপাট তো অনেক হচ্ছে। আমি একটু কথার দিকে বাড়বো, আমাদের কিন্তু সরকারি সুযোগ সুবিধা অনেক জায়গায় আছে, যেমন চিকিৎসা সেবা থেকে নিয়ে অনেক অনেক সোশ্যাল ওয়ার্কের জন্য অনেক বরাদ্দ আছে, কিন্তু দেখা যায় কি সেগুলোর উৎস হয় না। যেমন আপনার একটা রোগী, একটা নির্দেশনা আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের, ফান্ড আছে প্রত্যেকটা হাসপাতালে, যে কোনো রোগী যেন বিনা চিকিৎসায় মানে অর্থের কারণে ন্যূনতম যেটা আছে সেটা যদি না দিতে পারে, তাহলেও যেন ফেরত না আসে কোনো সরকারি হাসপাতাল থেকে, টিকিট কাটার টাকাও যদি না থাকে, সেটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ফান্ড আছে, সেখান থেকে অফিসও আছে, অফিস আছে, কিন্তু এটা কতজন জানে? জানি তো এটা জানা নাই। হ্যাঁ, অনেক নাগরিক সেবা সম্পর্কে নাগরিকরা জানে না, তাদেরকে যদি সচেতন করা যায়, তারপরে আর এর বিনিময়ে যে তারা যারা মন্ত্রী হচ্ছেন, মিনিস্টার হচ্ছেন, তারপরে আপনার এমপি হচ্ছেন, তারা যদি এটা মনে করে যে আমরা যেহেতু সংসার, ঘর সংসার আমাদের পালতে হবে, আমাদের পোলাপানদের এইভাবে স্ট্যান্ডার্ড লাইফ করতে হবে, করার পরে আমরা কিচ্ছু নিব না, এটাই আমাদের ইনকাম, এবং তারা সবাই তাদের যে এই যে জয়েন্ট করার সময় কত টাকা ছিল সেই নিজেদের ইনকাম ট্যাক্সের ফাইল টাইল বা সম্পত্তির হিসাবটা জমা দিবে সরকারের কাছে, আর যাওয়ার সময় এই 5 লাখ টাকা দিয়ে কত সে খরচ করছে এর জন্য এবং কত টাকা সে সঞ্চয় করছে, এটা দিয়ে যাবে, তাহলে আমার কোনো আপত্তি নেই। হিসাব দিবে, হিসাব দিতে হবে, জবাবদিহিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা থাকবে। শেষ বক্তব্য হলো, আজকে আপনার সাথে একটা জায়গায় দেখা হয়েছিল, জুলাই শেষ হয় নাই, সেটা মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনের সামনের মাঠে কি ব্র্যাকেট বন্দি করে ওখানে একটি প্রদর্শনী চলছে, সেটা হলো জুলাই শেষ হয় নাই। আসলে কি জুলাই শেষ হয়েছে? আমি আসলে একটা চিঠি বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে আমাকে ডাকঘরের একটা প্রতীকী সহ মানে রেপিকা সহ উনি দিয়েছেন, তার সম্মানের জন্যই, যে তিনি যেহেতু সম্মান করেছেন একজন সংবাদকর্মীকে, এই নগরের সংবাদকর্মীকে, তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থেকেই আমি গেলাম দেখতে, কিন্তু দেখে দেখলাম যে আসলে আপনারও নিশ্চয়ই ভালো লেগেছে, আমারও, যে কারণ আমরা এই প্রজন্মে যারা জুলাইকে কাছ থেকে দেখেছি, তারা সবাই চেয়েছিলাম যেটা, যে গণভোটের আলোকে, মানে এই যে জুলাই যে সনদ, সেটার পক্ষে যে গণভোট হচ্ছে, তারা হলে রাষ্ট্র এবং সরকার ব্যবস্থার যে সংস্কার সেটা হবে, আর সেটা না হওয়া পর্যন্ত আমাদের এই বিপ্লব অসমাপ্ত, এটা গণ অভ্যুত্থান পর্যন্ত থেকে থাকে। বিপ্লবটা সম্পূর্ণ হবে তখনই যখন যে প্রত্যাশা নিয়ে আবু সাইদ সহ এই 1400 বা 2000 বলেন জীবন দিয়েছে, শাহাদত বরণ করেছেন, এবং 30,000 এবং কোন হিসাব আছে 50,000 পর্যন্ত মৃত্যুবরণ করেছেন, তাদের এই আত্মত্যাগ, এবং এই আত্মত্যাগ জুলাইয়ের 1 মাসের আগে শুরু হয়েছে, সেই 2006 সালের 28 অক্টোবর থেকে, সেদিন থেকে যে আত্মত্যাগ হয়েছে, এতে হিসাব করলে আসলে আমাদের এই সংখ্যাটা অনেক বড়। সব আত্মত্যাগী সেদিনই সার্থক হবে যেদিন আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থার সংস্কার হবে জনপ্রত্যাশার আলোকে, যে মানে 70% মানুষ, মানে 70% মানুষ যে প্রত্যাশার জন্য গণভোটে অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছে। এটা এখন পর্যন্ত অপপ্রচার থাকলেও, সরকার শপথ না নিলেও কারা কিন্তু বলেনি যে আমরা জুলাই চেতনা বাস্তবায়ন করবো না। এটা
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে নিয়ে বিএনপির কোন নেতাই, এমনকি যার বিরুদ্ধে সবচেয়ে বেশি মানে যার সমালোচনা বেশি হচ্ছে যে সালাউদ্দিন নামে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও কিন্তু একথা মুখ ফুটে কখনো বলেননি যে আমরা জুলাই থেকে সরে যাব। কিন্তু আমরা চাই যে দৃশ্যমান মানে কথায় কাজে মিল হলে এবং যে প্রতিশ্রুতি নিয়ে ভোট নিয়েছেন সেই প্রতিশ্রুতির আলোকে সামনে এগিয়ে গেলে তাহলে এটা একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করবে। আর না হলে আসলে জুলাই শেষ হবে না। কারণ আমি একটু কি সময় নেওয়া যাবে? 2 মিনিট? 1 মিনিটে বলবো, মূল্যবোধের বিশাল একটা চেঞ্জ আসছে। যেমন আগে মার যে দিত সে জিতে যেত, কিন্তু দেখেন এই যে কয়েকদিন আগে যে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে মারামারি, এখানে শিবির জিতে গেছে মার খেয়ে। কারণ সব জায়গায় মূল্যবোধের একটা চেঞ্জ এসেছে যে এখন আর মারকে মাস্তানিকে কেউ পছন্দ করতেছে না। প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা থাকাতে, মিডিয়া সক্রিয় থাকাতে, সোশ্যাল মিডিয়া সক্রিয় থাকাতে তারা কে কি অবস্থানে করেছে সেটা দেখার কারণে জেনে যাওয়ার কারণে যে শিবির দেখা যাচ্ছে মার খাওয়ার পরেও তাদের ব্যাপারে সিম্পেথি, তাদের ব্যাপারে একটা ভালো ধারণা সৃষ্টি হচ্ছে। আর যারা মার দিয়েছে তারা আসলে জিতেন। এই মূল্যবোধটার যে চেঞ্জ সেটাকেও স্মরণ করে আমি মনে করি আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল, ছাত্র সংগঠন সবাই সামনে যদি এগিয়ে যায় তাহলে দেশে এই জুলাই বিপ্লবের যে চেতনা সেটা সফল হবে। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রূপসী বাংলা টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, শেষ করবো এখানে। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন। আল্লাহ হাফেজ।